ভারতের মেঘালয় রাজ্যের লংসফি গ্রাম থেকে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আমাদের নংরিয়াটের ডাবল ডেকের রুট ব্রিজ আর রেইনবো ওয়াটারফল দেখা শেষ, সেই সাথে শেষ আমাদের পায়েরও অবস্থা। ঘুম থেকে উঠে আশপাশের সৌন্দর্য দেখতে গিয়ে কিন্তু ব্যাপারটা হাড়ে হাড়ে টের পেলাম। তবে এই গ্রামের আশপাশের দৃশ্য যেন সবকিছুকেই হার মানায়। চলে যাব আজকে শিলংয়ের উদ্দেশ্যে। তবে এই দিনটা শুধু রেস্ট নিয়ে কাটাতে হবে, কারণ সামনে আরো বড় বড় অ্যাডভেঞ্চার বাকি। সকালে নাস্তা সেরে নিলাম ওই যেই জায়গাটাতে লাস্ট গাড়ি পার্কিং করতে পেরেছিলাম ওখানে। আমরা টিএননা এলাকায় ওই পার্কিং লটের এখানে আমরা নাস্তার জন্য ওয়েট করতেছি, আর সামনে যে ভিউটা আছে সেটা দেখানোর জন্যই আপনাদেরকে এই কনস্ট্রাকশন বিল্ডিংটার ব্যালকনিতে নিয়ে আসলাম। দেখেন জাস্ট ভিউ কি সুন্দর। এই মুহূর্তে আমার লেন্সে ফগ জমে গেছে, যার কারণে একটু ঘোলা আসতেছে, বাট স্টিল ইউ উইল গেট দি আইডিয়া। কি ভিউয়ার্স, এরকম একটা ভিউ দেখে যদি বসে বসে চা খাইতে পারেন তাহলে কেমন লাগে? হ্যাঁ, চা খাবেন আর এই ভিউটা এনজয় করবেন। যাচ্ছে এখন এই যে 2 রাত যেই গ্রিনল্যান্ড রিসোর্টে ছিলাম, হোমস্টেতে ছিলাম এখান থেকে। আর ওই যে শাহরিয়ার ভাই ওনারের গান রেকর্ড করার জন্য পড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু পড়বে না। দাদা, হোয়াটস দ্য নেম অফ দিস হোমস্টে? গ্রিনল্যান্ড। ওকে, সে সামথিং টু আওয়ার বাংলাদেশি অডিয়েন্স। আপনারা আসুন, এখানে থাকবেন, মজা পাবেন। নাইস। ওকে, লেটস গো দেন। Let's go upstairs. Parking? Me? Mm-hmm. No, I don't. Why not? Busy. Uh-huh. Busy. Oh, busy. You clean now? Yes. Okay. Then bye. Tata. Bye. এখান থেকে যাওয়ার জন্য সাধারণত ট্যুরিস্টরা আগে থেকে গাড়ি বুকিং করে রাখে, তবে আমরা এবার লোকাল ট্রান্সপোর্টে যাব বলে সিদ্ধান্ত নিলাম। তবে লাক খুব একটা ভালো সাড়া দিচ্ছিল না। অনেকক্ষণ ধরে বসেছিলাম, বাট কোনো গাড়ি পাইনি আমরা। আমাদের এখন এখান থেকে গাড়ি করতে হবে শিলং অথবা চেরাপুঞ্জির দিকে। মানে সমস্যাটা এখান থেকে রিজার্ভ নিলে খরচটা একটু বেশি পড়ে যাবে, তো দেখা যাক কি করা যায়। কিছুক্ষণের মধ্যেই একটা ট্যাক্সি পেয়ে গেছি। পার পার্সন 150 করে সোহরা নিয়ে যাচ্ছে আমাদের। সো ভালোই হলো, নাহলে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগতো। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে আবারও শুরু হলো আমাদের যাত্রা। মেঘের মধ্যে এক লোকালয়ে পৌঁছালাম, যে লোকালয়ের নাম সোহরা। এই জায়গাটা একটু চিনে রাখেন, এটা সোহরার যে পয়েন্টে আপনারা শেয়ার ট্যাক্সি, ক্যাব এগুলো পাবেন, এবং শিলং থেকে আসলেও এই পয়েন্টেই নামতে হবে, এবং অন্য কোনো জায়গায় যদি যেয়ে থাকেন এই পয়েন্টটাতেই আসতে হবে বারবার। সো এই জায়গাটা একটু দেখে রাখেন। আমরা এখন এই ট্যাক্সিটা পেয়ে গেছি, এই ট্যাক্সিতে শেয়ারে করে যাচ্ছি। এরপরে পাক্কা 2 ঘন্টা জার্নি করে চলে আসলাম শিলং শহরের অঞ্জলিতে। আসছি শিলং শহরের একটা কম্পিউটারের দোকানে, আর এখানে এসে যেটা বুঝলাম, ইলেকট্রনিক্স এবং বিভিন্ন অ্যাক্সেসরিজগুলোর দাম কিন্তু বাংলাদেশের তুলনায় এখানে ভালোই কম। কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে চলে গেলাম হোটেলে। এরপরে দুপুরের খাবারের জন্য চলে গেলাম মসজিদের উল্টা পাশের একটা রেস্টুরেন্টে। এই আমাদের শিলংয়ে সেকেন্ড দিনের লাঞ্চ, যদিও 4টা বেজে গেছে। জার্নি আর 4000 ফিট সিঁড়ি ওঠানামা করে শরীর যে কি পরিমাণ ক্লান্ত সেটা বুঝতে পারবেন আমাদের হাঁটা চলার গতি দেখলে। শুরু হলো সিম কার্ড খোঁজার অভিযান, কারণ গত 3 থেকে 4 দিন ধরে আমি কমপ্লিটলি কোনো সিম কার্ড ছাড়াই ঘুরে বেড়াচ্ছি। তবে এয়ারটেল সেন্টারে গিয়েও আমি সিম কার্ড ম্যানেজ করতে ব্যর্থ হলাম, কারণ এটা নাকি ফরেনারদের কাছে বিক্রি করা অ্যালাউ না। যাই হোক, কি আর করার, প্রচন্ড টায়ার্ড ছিলাম, এজন্য চলে গেলাম আবারও হোটেলে। রাত্রেবেলায় বের হয়ে আমি সোজা সাপটা একটা এগ রোল খেয়ে নিলাম, যেটা এর আগেও আমি এই জায়গাগুলো থেকে খেয়েছিলাম এবং মোটামুটি ভালোই বানায় তারা।
তবে আমার সাথের জন্য নিয়েছিল নুডলস, যেটা কোনো কারণে আমাদের টেস্ট বাদের সাথে তেমন একটা যায় নাই। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি শিলং শহরে। আবারও রেনকোটের অভাব মনে করিয়ে দিল এই বৃষ্টি। যাচ্ছি সকালের নাস্তা করতে। এটা হচ্ছে গিয়ে শিলংয়ের সিটি সেন্টার, যেটার নাম হচ্ছে গিয়ে পুলিশ বাজার। যে দেখতে পাচ্ছেন আই লাভ শিলং লেখা, যদিও আইটা কেটে পড়ছে। তো যাই হোক, আপনাদের নিত্য প্রয়োজনীয় যত কিছু আছে এই পুলিশ বাজারে আসলে পেয়ে যাবেন। এখানেই টাউকি যাবেন, গুয়াহাটি যাবেন, যে কোনো এলাকায় যাবেন, সেখানকার বাস এবং ক্যাব সব কিছু অ্যাভেলেবল। তারপরে মানি এক্সচেঞ্জ অ্যাভেলেবল। মানি এক্সচেঞ্জে যদিও হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকা চলে না। আর খাবারের হোটেল টোটেল, মানে মোট কথা হচ্ছে গিয়ে শিলংয়ে মেঘালয়ে ঘুরতে আসলে আপনাকে এই ইয়েতে আসতেই হবে। পুলিশ বাজারে টোটাল 7টা রোড এসে কানেক্টেড হয়। তো 7টা রোডে 7 রকম জিনিস আছে 7 দিকে। যেমন এইটা হচ্ছে কুইন্টন রোড, এখানে হচ্ছে গিয়ে অনেক স্ট্রিট ফুড আছে। কালকে এখান থেকে স্ট্রিট ফুড খাইছিলাম। তো আমাদের জন্য যেটা স্ট্রিট ফুড সবচেয়ে মানে অ্যাক্সেসেবল, সেটা হচ্ছে এই রুটি আর হচ্ছে গিয়ে অমলেট। দেন আবারও সেই ডিম রুটি এবং পাশের টং থেকে চা খেয়ে নিলাম। চাটা কোনো কারণে অমৃত লাগলো। রাস্তা দিয়ে হেঁটেই চলে যাচ্ছিলাম হোটেলের দিকে। হঠাৎ বাম পাশে একটা দোকান চোখে পড়লো, দিল্লি মিষ্টান্ন ভান্ডার। আরে এটাই তো সেই দোকান, গতবার যেটা শুধুমাত্র রং বেরঙের মিষ্টি ভিডিওই করে গেছিলাম। দোকানটা বন্ধ হয়ে যাচ্ছিল কারণ 8টার বেশি বাজে তখন অলরেডি। আজকে তো সকালবেলা, দোকান সবে মাত্র খুললো। আজকেও কি চেখে না দেখে চলে যাব? ভাবতেছি হোটেল থেকে তো একলা বের হয়েছি, এভাবে তো আর একা একা যাওয়া যায় না। তাই ভাবলাম এবারও ফুটেজ নিতে ঢুকে যাই। ওমায়ে কি, ভিতরে ঢুকে দেখি এখানে পুরো রীতিমতো স্বর্গরাজ্য মিষ্টির। যাই হোক, হেরে গেলাম যখন লাড্ডুর কাছে আসলাম। মনে পড়ে গেল আমার নানার বলা একটা কথা, বিয়ে শাদী হচ্ছে গিয়ে নানা দিল্লি কা লাড্ডু, জো খায়া ও পাস্তায়া, জো নেহি খায়া ও ভি পাস্তায়া। ছোট আমি তখন না বুঝতে পারলেও এখন কিন্তু কথাটার অর্থ বুঝি। কিন্তু এটাও বুঝি যে ডিম রুটি খেয়ে পোষায় নেই, তাই নিজের গিল্টি প্লেজারের কাছে হার মেরে ফট করে অর্ডার দিয়ে বসে পড়লাম এই কয়টা মিষ্টি নিয়ে। দামটা মনে হয় 80 রুপির কাছাকাছি ছিল, তবে মানে ছিল অসাধারণ। এখানে মিষ্টির বাইরে ছোলা ভাটোরা সহ আরো অনেক রকমের সকালের নাস্তা পাওয়া যায়। আমার পক্ষ থেকে শিলং সিটির এই দিল্লি মিষ্টান্ন ভান্ডার হাইলি রেকমেন্ডেড থাকবে। শিলংয়ে যারা বাজেটের মধ্যে হোটেল খুঁজতেছেন তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে এই হিলস্টার, এই হোটেলটা। এখানে আমরা হচ্ছে গিয়ে 900 রুপি দিয়ে একটা রুম নিছি, অ্যাটাচ টয়লেট সহ। জানা মতে এর থেকে কমে শিলংয়ের ফরেনারদের জন্য হোটেল দেয় না সাধারণত। এদের এখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তো যারা একটু বাজেট ট্রাভেলিংয়ের জন্য হোটেল খুঁজতেছেন তারা এই হোটেলটা দেখতে পারেন। তবে এই হোটেলের সার্ভিস যেরকমটা এক্সপেক্ট করবেন সেরকম না, আসলে খুবই সাদামাটা একটা হোটেল। আমরা হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এবার যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্য গুয়াহাটির দিকে। গুয়াহাটি যাওয়ার জন্য কিন্তু ডাউকি বাজার থেকে অ্যাভেলেবল ট্যাক্সি বা সুমো পাওয়া যায়। সাধারণত 200 থেকে 300 রুপি নিয়ে থাকে। যাচ্ছি এখন উমিয়াম লেকের পাশ দিয়ে। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের কিন্তু মেঘালয় অভিযান শেষ। আমরা এখন যাচ্ছি নতুন একটা জায়গাতে। তবে কোন সে জায়গা কিছুক্ষণের মধ্যেই টের পাবো। যাত্রাপথে একটা বিরতি পাইছি, সেটা হচ্ছে গিয়ে হাইওয়েতে অনেক ধরনের এরকম ধাবা থাকে আর কি। এই ধাবায় হচ্ছে টুকটাক নাস্তা, ওয়াশরুম আর স্ন্যাক্স ট্যাক্স হাবি যাবি এগুলো পাওয়া যায়। ভিতরে একটু দেখায় ধাবাটা কেমন হয়। ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহর থেকে আসামের রাজধানী গুয়াহাটি মাত্র 100 কিলোমিটার দূরে। আর আমরা 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাই গুয়াহাটি শহরে। আমার আসলে ভারতের নর্থ ইস্টটাই বেশি ঘোরা হয়েছে,
এবং যতবার এই নর্থ ইস্টে ঢুকছি তখন মনে হয় নাই যে ইন্ডিয়াতে আছি। ফর দি ফার্স্ট টাইম মনে হচ্ছে যে ইন্ডিয়ার কোনো একটা লোকেশনে ঢুকতেছি। রওনা দিছিলাম হচ্ছে গিয়ে 8টার দিকে, আর এখন ঘড়িতে বাজে 12:30। আমরা এখন আসছি গুয়াহাটির পল্টন স্টেশনে। তো এটার পাশেই নাকি হচ্ছে গিয়ে ট্রেন স্টেশন, সেখান থেকে আজকের ডিমাপুরের টিকিটটা কেটে ফেলবো। ভিউয়ার্স, গত 4-5 দিন ধরে ঘুরতেছি এবং এই প্রথম মনে হয় আজানের ধ্বনি শুনতে পেলাম। যাই হোক, এবার মূল টার্গেট হলো নাগাল্যান্ডের জুকো ভ্যালিতে যাওয়া। আসাম যেহেতু মাঝখানে পড়ছে, তাই ভাবলাম এটাও একটু ঘুরে দেখি। তবে ঘোরাঘুরির আগে প্রথমে আমরা নাগাল্যান্ডের ট্রেন টিকিট কেটে নিব। সাধারণত 2 বা 3 দিন আগে টিকিট বুকিং না করলে পাওয়া যাওয়ার কথা না, তারপরেও আমরা একবার চেষ্টা করে দেখতেছি। বিশাল একটা সিরিয়াল অতিক্রম করার পরে জানতে পারলাম টিকিট আমাদের 72 নম্বর ওয়েটিং লিস্টে। আসলে এত রিস্ক না নিয়ে ট্রেন স্টেশনের বাইরেই বাসের টিকিট কাউন্টার ছিল, ওখান থেকে 2টা টিকিট কিনে নিলাম। ভাড়া পড়েছিল 900 রুপির মতো ডিমাপুর পর্যন্ত। এবার গুয়াহাটির কামরূপ কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা। সরাসরি একটা সিএনজি নিয়ে নিলাম এখান থেকে। পল্টন বাজার থেকে কামাখ্যা মন্দির 8 কিলোমিটার দূরে। 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কামরূপ কামাখ্যা মন্দিরে। সেই ছোটবেলা থেকে শুনে আসছি রহস্যময় কামরূপ কামাখ্যার কথা, যেই জাদুর নগরীতে কেউ গেলে আর নাকি ফিরে আসে না। সেখানকার জাদুকরেরা নাকি বন্দি করে তাদের বিভিন্ন কাজ করেন, নয়তো গরু ছাগল বানিয়ে রাখে। তবে এলাকার লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই জাদুর রাজ্য এখন এখানে নয়, সেটা এখন অন্য একটি অঞ্চল। তবে এখানেও নাকি বহু আগে মহাশক্তিধর তান্ত্রিকরা ছিল। উৎসবের সময় নাকি বিভিন্ন অঞ্চল থেকে তান্ত্রিক সাধুরা এসে জমায়েত হয় কামরূপ কামাখ্যায়। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের নীলাচল পর্বতে অবস্থিত এই কামরূপ কামাখ্যা মন্দির। কামরূপ কামাখ্যা মন্দির দেখা শেষ করে আমরা বিকালটা কাটালাম ব্রহ্মপুত্র নদীর তীরে। আর রিক্সায় তো বহুত দেখছেন, ঠিক আছে? আমরা এখন গুয়াহাটি রিক্সা উঠছি। তাও কি অটো রিক্সা, ভাই চিন্তাই করেন, খেয়াল করেন গুয়াহাটির রিক্সায় অটো রিক্সায় যাচ্ছি এখন আমাদের বাসের উদ্দেশ্যে। বাস কাউন্টার থেকে ফোন দিয়েছিল তাড়াতাড়ি নাকি ছেড়ে দিব, তো যাওয়া যাবে। এরপর শুরু হলো পুরোপুরি এক অজানা রাজ্যের দিকে যাত্রা। সারা রাত ধরে জার্নি করছি ঠিকই, কিন্তু জানি না সামনে কি দেখতে যাচ্ছি। নতুন একটা অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে সামনে। দেখা হবে পরবর্তী এপিসোডে।